জুমে হবে কিভাবে? এখানে তো লিংক দিল, স্যার দেখলাম জয়েন করছিল সহ। না স্যার তো জয়েন করে নাই। তাহলে এই লিংক দিছে কে? আমি জানি না, আমি তো লিংকটাও সব চেক করছি, কোথাও তো কোনো ক্লাসে লিংক স্যার জুমের লিংক দিছে, জুমের ক্লাসরুমে চেক কর, ক্লাসরুমে এইটা তো ক্লাসরুমে দেওয়া আছে। তো স্যার জয়েন দিছিল না? না এখন দিছে মাত্র। আর এই লিংক তো কেউ স্যারও মেইল করে নাই। ক্লাসরুমের উপর দিয়ে আছে তো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার কথা স্পষ্ট আসতেছে না বা আমরা শুনতে পাচ্ছি না স্যার। এখন স্যার এখন শোনা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে। তাহলে পার্টিসিপেন্ট 48, তোমাদের টোটাল বি সেকশনে কতজন স্টুডেন্ট? স্যার আমরা 65। 65 প্লাস 2 মনে হয়, এক্সট্রা 2 একজন আছে না? স্যার ওই এক দুইজন চলে গেছে অলরেডি, মানে টিসি নিয়ে 125 তারপর এরকম। ওকে ওকে, নো প্রবলেম। বি সেকশন তোমাদের সাথে আমি আগে তো ক্লাস নিই নাই। ওয়ালাইকুম আসসালাম স্যার 16 এর স্যার 107 স্যার, আমি এটার সাথে ক্লাস করব স্যার। 16 এর 107। জি স্যার। তুমি তো এই লিংকে কানেক্টেড না? নাম কি তোমার? হাসিবুল হাসান স্যার। হাসিবুল হাসান স্যার আমাকে কি স্যার ক্লাসরুমে অ্যাড করা যায় স্যার? তোমার ক্লাসরুমে কি তোমাকে অ্যাড করা হয়নি না বি সেকশনের যে গ্রুপ নেই? না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার ইমেল অ্যাড্রেসটা আমাকে মেসেজ করে দিয়ে দিবা। আমি 77 স্যার আমারও স্যার ক্লাসরুমে অ্যাড নাই। 1877 1877 জি ওকে, তুমি আমাকে মেইল করে দিবা তোমাদের ডিটেইল ইমেল সহ, আমাকে মেইল করবা, ঠিক আছে স্যার 19 এর সিআর আপনাকে মেইল করে দিবে। আচ্ছা আমাদের ইমেল গুলো ঠিক আছে, যেভাবে হোক তুমি মেইলটা করে দাও। তো কি অবস্থা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। আপনি ভালো আছেন স্যার? আছি ভালো আলহামদুলিল্লাহ। তোমাদেরকে না দেখে পড়াতে হচ্ছে, এটা তো ভালো লাগার কথা না। কাউকে না চিনেই পড়াতে হচ্ছে আর কি। ফেসগুলা হয়তো আননোন থেকে যাবে, এই ছোট স্ক্রিনে তো চেনা যাবে না কাউকে আসলে, তাই না? তোমাদের সাথে তো ফার্স্ট ক্লাস, এর আগে তো ইন্ট্রোডিউস হয়নি এভাবে। এনিওয়ে টোটাল আমি 58 পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি। 58। একটু যদি শুরু করতে যাই সেই ক্ষেত্রে আমি ফার্স্টে দেখি কারা আছো আর কারা নাই। আমি একটু ম্যানুয়ালি তোমাদের অ্যাটেন্ডেন্স রেকর্ডটা নিতে চাই আজকে।
সো 66 থেকে শুরু, আই থিঙ্ক 66 থেকে না বি সেকশন। না না, স্যার sir. 67 থেকে 67, ওকে। একটু রেসপন্স করবে যারা আছো 67 থেকে। 67 আছো? হ্যাঁ স্যার আছি 8, প্রেজেন্ট স্যার 9, প্রেজেন্ট স্যার 70, স্যার প্রেজেন্ট স্যার দিছে স্যার চ্যাট বক্সে স্যার, ওর মাইক্রোফোনে প্রবলেম তো স্যার। 71, Yes, sir. 2, Yes, sir. 3, ইয়েস স্যার 4, ইয়েস স্যার 5, 75 absent, Present, sir. 76, 7, Yes, sir. 77 আছো, Yes, sir. 76 আছে, 76, 75 আছে। 76 absent, okay. 78 আছো, 79, প্রেজেন্ট স্যার 79, 79 নেই। 80, roll number 80, Chat box এ লিখছে স্যার। 81, Yes, sir. 82, 81 তুহিন, 82 কোথায়? 82 নেই। স্যার 83, হসপিটালে স্যার। ইয়েস স্যার আচ্ছা আচ্ছা। 83 হানিফ মিয়া, ওকে। 84, Yes, sir. 84 কে? স্যার আমি স্যার জোহায়ের মাহতাব। জুবায়ের মাহতাব। জোহায়ের স্যার। 85, ইয়েস স্যার জয়া ঘোষ। 86, ইয়েস স্যার তানিমা। 87, ইয়েস স্যার 88, ইয়েস স্যার ইমরান। 89, ইয়েস স্যার ইয়াকিন রমিজ। 89, 90, ইয়েস স্যার 90 সায়মা। 91, Yes, sir. 91 কোথায়? Yes, sir. 91 প্রান্ত। 92, ইয়েস স্যার 92 হচ্ছে মুখলেসুর রহমান। 93, ইয়েস স্যার মুজাহিদ। 94, Yes, sir. ইমন। 95, স্যার মেহেদি আহসান। 96, প্রেজেন্ট স্যার 6, 97, ইয়েস স্যার আশিকুল। 98, ইয়েস স্যার 8 কে? ও জাহিদ। 99, 99, প্রেজেন্ট স্যার 99, 100, প্রেজেন্ট স্যার 100, 101, ইয়েস স্যার 101 Said Sadiq. Okay. 2, জি স্যার 102 কে? 102 নেই, absent. Okay. 103, ইয়েস স্যার 104, ইয়েস স্যার Samiul Al. 105, ইয়েস স্যার Abdul. 106, Yes, sir. 107, 107, 107, 108, ইয়েস স্যার 109, প্রেজেন্ট স্যার 110, ইয়েস স্যার 111, Present, sir. 112, প্রেজেন্ট স্যার 113, প্রেজেন্ট স্যার 114, Yes, sir. 114, Tofail. Yes, sir. 115, Shakib. প্রেজেন্ট স্যার ইয়েস স্যার 116, ইয়েস স্যার 117, ইয়েস স্যার ওর নাম কি? মোহাম্মদ আব্দুল আদল
Adol. 118. Yes, sir. 119. 119. Absent. 120. Yes, sir. 121. Yes, sir. 22. 22. 22 নেই 22 নেই 123. Yes, sir. 24. Yes, sir. 5. 125. 25. 6. 26. 7. Yes, sir. 8. Present, sir. 9. 130. Yes, sir. স্যার 129 স্যার আমার নেটওয়ার্কের সমস্যা ছিল আমি শুনতে Okay, 130. Yes, sir. 31. 32. Yes, sir. 31 নেই আর আছো 16. 107. স্যার 16 স্যার 99 1699 জি স্যার স্যার জামিল আর 1877 জি স্যার এছাড়া আর কেউ আছো 76 31 কোন ব্যাচ Sir, 131. Sommu Chakma. 131 কোথায় ও রেসপন্স করছে না কেন Common net problem. এখন দেখলাম ওটাও জানাবে পরে ওর রেসপন্স 76 79 82 102 107 119 122 125 131 131 কে দেখাচ্ছে এখানে বাট ওর রেসপন্স 131 এ মাইক্রোফোনের একটা মেবি প্রবলেম মেসেজ ঠিক দিছে আছে পেয়েছি হ্যাঁ ওকে আমরা সার্ভেইং কোর্স C105 নিয়ে কথা বলবো আমাদের টোটাল 4 ক্রেডিটের একটা কোর্স সিলেবাসটা মোটামুটি 4 ক্রেডিট তোমরা আগেও পেয়েছো আই থিংক মেকানিক্স পড়েছো ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে 4 ক্রেডিটের কোর্সে সিলেবাসটা একটু বড়ই হয় স্যার 129 122 হ্যালো 122 বলছো So 129 ওর মেবি নেটে প্রবলেমের জন্য ও বারবার বলতেছে 129 ঠিক আছে 129 এর রেসপন্স নেওয়া হয়েছে ওকে আমরা ক্লাসটা শুরু করি আমাদের অলরেডি কিছু সিস্টেম লস হয়েছে সো তোমরা ইন্ট্রোডাকশন যেটা ইন্ট্রোডাক্টরি কোর্স তোমরা পাইছো অবশ্যই চন্দ্র স্যার অবশ্যই শেয়ার করছে সিলেবাসটা অলরেডি তোমাদের কাছে নন তারপরে একটু ব্রিফলি ওভারভিউ দেব আমি সার্ভেইং কোর্সের টোটাল 4 ক্রেডিট আর কোর্স কন্টেন্ট দেখে নি যে পার্টটা বিশেষ করে আমি পড়াবো সেটা একটু হাইলাইট করব আজকে ইন্ট্রোডাকশন টু সার্ভে এখান থেকে আমি শুরু করব ইন্ট্রোডাকশন টু সার্ভে এরপরে আমরা সার্ভে শুরুতে যেই কাজগুলো করতে হয় মানে স্টেপ বাই স্টেপ যদি বলা যায় প্রথম কাজ হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেন রিকগনাইজিং সার্ভে নামক একটা সার্ভে আছে যেটা হচ্ছে যে কোনো সার্ভের ফার্স্ট কাজ হচ্ছে রিকগনাইজিং সার্ভে সো সার্ভিংটা যে মেথডে শুরু হয় ঠিক ওইভাবেই আমরা এগিয়ে যাব ইন্ট্রোডাকশন টু সার্ভে দেন রিকগনাইজিং সার্ভে চেইন সার্ভে ট্রাভার্স সার্ভে প্লেন টেবল সার্ভে লেবেলিং এন্ড কন্ট্রোলিং আর্থওয়ার্ক ক্যালকুলেশন
প্রবলেমস অন হাইট অ্যান্ড ডিস্টেন্স, এরপর হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কার্ভস, রুট সার্ভে। এতটুকু অংশ আমি তোমাদেরকে পড়াবো। তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্লাইডটা? জি স্যার। স্যার দেখতে পাচ্ছি। সো এই পোর্শনটা এবং তার সাথে রুট সার্ভে, এরর ইন সার্ভে, কালার পোর্শনটা, কালার যে টপিক গুলো দেখতে পাচ্ছি এই টপিক গুলো আমি কভার করার চেষ্টা করব। তো এখানে তোমরা দেখবে বেসিক সার্ভের ক্ষেত্রে থিওরির পরিমাণ অনেক বেশি। প্লেন টেবল সার্ভে, তারপর চেইন রিকগনাইজেন্স, ইন্ট্রোডাকশন টু সার্ভে, রুট সার্ভে, এররস ইন সার্ভে, এই বিষয়গুলোতে অনেক থিওরি পড়তে হবে। সো বোঝার পাশাপাশি মুখস্থ করতে রাখতে হবে অনেক কিছু হয়তো। এছাড়া যে প্রবলেম, ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে তোমার লেভেলিং, কন্ট্রোলিং, আর্টওয়ার্ক ক্যালকুলেশন, প্রবলেমস অন হাইট এন্ড ডিস্টেন্স, এররস এর সাথেও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। সো ম্যাথস গুলো করতে হবে প্লাস থিওরি করতে হবে। সো যেহেতু অনলাইন ক্লাসে তোমার থিওরিটা যতটা ইজিলি তোমাদেরকে বোঝানো সম্ভব হবে, কিন্তু ম্যাথস গুলো একটু ডিফিকাল্টি হবে বলা যায়। যদিও আমার পার্টির ম্যাথস ছোট ছোট ম্যাথস, সো আশা করি প্রবলেম হবে না। হয়তো কার্ভের রিলেটেড যে ম্যাথস গুলো আছে ওগুলো একটু বড় বড় হয়। আশা করি ওই পর্যন্ত পড়তে পড়তে আমরা ক্যাম্পাসে ফিরে আসবো আর কি, আশা করছি ইনশাআল্লাহ। তো আজকে ইন্ট্রোডাকশন টু সার্ভেটা আমরা শুরু করি। ইন্ট্রোডাকশন টু সার্ভে, তো ফার্স্ট সার্ভিং এর ডেফিনিশনটা আমাকে জানতে হবে। হোয়াট ইজ সার্ভে? সার্ভে হচ্ছে তোমার যে কোনো কাজ, তোমার যে কোনো ধরনের কনস্ট্রাকশন বলো, যে কোনো মেইনটেনেন্স বলো অথবা রিপেয়ার বলো, সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন হোক, অন্য কোনো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন হোক, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, যে কোনো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের জন্য ফার্স্ট যে কাজটা যেটা করতে হবে যে সার্ভে ওয়ার্ক বা প্র্যাকটিক্যাল ফিল্ড ওরিয়েন্টেড দেখে আসা, যে আমি যে পারপাজে এই জায়গাটা চুজ করলাম। সাপোজ যদি বলি আমি একটা রোড কনস্ট্রাকশন করবো অথবা মেট্রো রেলের কথা বলি, মেট্রো রেল কনস্ট্রাকশন করবো। মেট্রো রেল কনস্ট্রাকশন করার জন্য আমাকে প্ল্যান করতে হবে। আমি প্রথমে প্ল্যান করতে হবে যে আমার প্লেসটা কি হবে, মেট্রো রেলটা এই প্লেসটা আমি করতে পারছি কিনা। তার মানে ওই প্লেসটা সার্ভেটা সবার আগে আমাকে কমপ্লিট করতে হবে। সার্ভে করার পরে আমি বুঝতে পারবো ওই জায়গাটা যেটা আমি বলছি সেই জায়গাটা আসলে সুইটেবল কিনা। অথবা এখানে যেটা ফার্স্ট যেটা করা হয় যে আমার গভর্নমেন্ট প্ল্যান করলে একটা মেট্রো রেল হবে, তো মেট্রো রেলের হবে যেটা, আমি দুটো কানেক্টিং পয়েন্টের কথা বলি, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। স্বাভাবিকভাবে আমার ক্লায়েন্ট বলি অথবা গভর্নমেন্ট এজেন্সি বলি, নিশ্চয়ই দুটো, একটা অরিজিন এবং একটা ডেস্টিনেশন নিয়ে আমাকে প্ল্যানটা করতে হবে। সো অরিজিন এবং ডেস্টিনেশন, সাপোজ মেট্রো রেলটা কোথায় শুরু হবে, কোথায় শেষ হবে, এবং কানেক্টিং ইন্টারমিডিয়েট কোনো পয়েন্টস থাকবে কিনা। সো এই পয়েন্ট গুলোকে আমাকে আগেই ফিক্সড আপ বা আগেই হয়তো ক্লায়েন্টই বলে দিল, অথবা যে গভর্নমেন্ট অথবা মন্ত্রণালয় অথবা তোমার যারা ইমপ্লিমেন্টটা কাজটা জন্য ফান্ডিং দিবে বা ইমপ্লিমেন্ট করবে, তারা আমাকে বলে দিবে যে আপনি এই দুটো পয়েন্টে বা মাঝখানে এই পয়েন্ট গুলোকে কানেক্ট করে আমাকে এই মেট্রো রেলের জন্য একটা সুইটেবল একটা অ্যালাইনমেন্ট অথবা রুট, কোন রুট দিয়ে যাবে সেই রুটটা আমাকে ফিক্সড করে দেবে। তাহলে আমার কাজ কি হবে? কাজ হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে আমাকে সার্ভেটা করতে হবে। সার্ভে করতে গেলে আমি একটা রুট তো আমি ইনিশিয়ালি বলতে পারবো না এটাই রুট। সো আমাকে কয়েকটা পথ, একটা, দুটো, তিনটা, চারটা, সাতটা, আটটা, যে কয়টা প্রয়োজন হয় সুইটেবল বিভিন্ন ওয়েতে আমি চিন্তা করে বিভিন্ন অ্যালাইনমেন্ট নিয়ে আগে প্রথমে 7-8টা অ্যালাইনমেন্ট নিব বা 3-4টা, যে কয়টাই পাওয়া যায় আর কি। ফাইনালি আমি এই সবগুলোকে অ্যানালাইসিস করে 5-7টা থেকে একটা বেস্ট যেটার ইকোনমিক হবে,
সায়েন্টিফিক হবে এবং যতগুলো পারপাস আছে ওই মেট্রো রেলের সবগুলো আমি যাতে ফুলফিল হয় ওইভাবে করে আমি ফাইনালি একটা সিলেকশন করব। সো আমরা যেটা বলছি সেটা হচ্ছে সার্ভেইং এর প্রয়োজনীয়তা বা সার্ভেইংটা কেন দরকার। আর প্রতিটা কাজে আমি যেটা এক্সাম্পল হিসেবে আনছিলাম যে প্রতিটা কাজ, যেমন মেট্রো রেল বলছিলাম, ড্যাম হোক অথবা ক্যানেল কনস্ট্রাকশন হোক অথবা তোমার রেল রোড অথবা ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন লাইন, গ্যাস লাইন, যে কোনো ক্ষেত্রে আমাকে ফার্স্ট সার্ভিংটা করতে হবে। সার্ভিং, তাহলে এখন ডেফিনিশনটা বলি, সার্ভিংটা কি আসলে, কেন সার্ভিং করবো আর ডেফিনিশনটা কি। এখানে আমরা ডিটেইল যেটা বলা আছে, ডেফিনেশন অফ সার্ভিং ইজ দ্য আর্ট অফ মেজারিং ডিস্টেন্স, angles, positions above or below the earth's surface. That means আর্থের একটা বা পৃথিবীর একটা নির্দিষ্ট লেভেল আছে, আমরা যেটা মিন সি লেভেল কথাটা আমরা জানি, মিন সি লেভেল সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অথবা গ্রাউন্ড লেভেল, বা আর্থ সারফেস থেকে কতটুকু উপরে বা নিচে আছে পজিশনটা। আমরা আরেকটা জানি গ্রাউন্ড ওয়াটার টেবল প্লাস ফ্লাড লেভেল। ফ্লাড লেভেল হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু পানি ফ্লাডের সময় উঠতে পারে, বন্যা হলে কত পর্যন্ত কত ফিট ওয়াটার উঠতে পারে সেটা ধরে নিয়ে আমরা যে কোনো রোড কনস্ট্রাকশনে যেটা দেখা যায় একটা নির্দিষ্ট লেভেলের উপরে পর্যন্ত হাইট রাইজ করা হয় বা রাইজ করা হয়, যে হাইট বরাবর দেন রোড কনস্ট্রাকশন করা হয়। রেল রোডের ক্ষেত্রে সেম। সো ওয়াটার বা পানির লেভেল কতটুকু পর্যন্ত উঠতে পারে ডিউরিং ফ্লাড, ওই বিষয়টা চিন্তা করে আমাকে ওই লেভেলটা চিন্তা করে করতে হয়। সিমিলারলি এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ডিসটেন্স, অ্যাঙ্গেলস এন্ড পজিশনস। পজিশনসটা অ্যাবাভ অর বিলো আর্থ সারফেস, এই তিনটা বিষয় আমাকে ইনকর্পোরেট করতে হবে। এবং সার্ভেইং হচ্ছে সেই আর্ট অফ মেজারিং, যে আর্টের মাধ্যমে আমি একটা নির্দিষ্ট প্লেসের ডিসটেন্স কত, অ্যাঙ্গেল কত বা পজিশন কোথায় আছে সেই বিষয়গুলোকে আমি একটা রিপোর্ট আকারে অথবা ড্রয়িং আকারে সাবমিট করব। ড্রয়িং প্লাস রিপোর্ট দুইটাও হতে পারে অথবা শুধুমাত্র ড্রয়িংও হতে পারে। And the relative positions of points are located by means of measuring distance, directions and angles. Direction, এখানে নর্থ ডিরেকশনটাকে প্রেফার করা হয়। যে কোনো সার্ভেইং এর ড্রয়িং এর সময় আমাকে আগে নর্থটা ফিক্সড করে নিতে হবে বা নর্থ ডিরেকশনটা আমাকে ডিটারমাইন করতে হবে। সেই নর্থ ডিরেকশনটা সাপেক্ষে আমি কতটুকু সামনে পিছনে যাচ্ছি, কোন অ্যাঙ্গেলে যাচ্ছি, এগুলো আমাকে আগে ফাইন্ড আউট করে বসাতে হবে। তাহলে আমি একটা রেফারেন্স লাইন থাকবে, যেমন আমি নর্থ ফিক্সড করলাম বা নর্থ ডিরেকশন থেকে আমি কত অ্যাঙ্গেলে রোডের অ্যালাইনমেন্টটা অথবা ট্রান্সমিশন লাইনের অ্যালাইনমেন্টটা আমি মুভ করছি সেটা আমি বুঝতে পারবো সেখান থেকে। Surveying also includes the art of locating or setting out points on the ground from a plan or a map. একটা প্ল্যান অথবা ম্যাপ, এক্সিস্টিং যে প্ল্যান বা ম্যাপ তোমার হাতে আছে বা ইঞ্জিনিয়ারিং যারা করছে সার্ভে টিম তাদের হাতে একটা প্ল্যান আছে। সো ওই প্ল্যানটাকে আমি একটা প্র্যাকটিক্যাল জায়গায় বা প্লেসে প্লেসমেন্ট কিভাবে করবো, সো এটাও সার্ভিং এর মাধ্যমে জানা যায়। তোমার প্ল্যানটা বা ম্যাপটাকে আমি জায়গার সাথে কিভাবে ম্যাচ করাবো। প্ল্যান তো নিশ্চয়ই তোমার রিডিউস স্কেলে থাকবে অথবা ম্যাপও যদি বলি 200 মিটার ইকুয়াল টু 1 মিটার, এরকম একটা রিডিউস স্কেলে ম্যাপটা থাকবে। সো সেই ম্যাপটাকে আমি কিভাবে ফিল্ডে অ্যাকোমোডেট করবো বা ফিল্ডে বুঝতে পারবো যে এইটুকু হচ্ছে এই ম্যাপের অংশ, সেটাও এই সার্ভিং এর মাধ্যমে করা পসিবল। So purpose of surveying, what is the purpose of surveying? To determine the relative positions of points on Earth's surface, to locate arbitrary points, configuration of the ground, direction and length of lines, boundary lines. So এতক্ষণ যে ডিসকাশন গুলো হলো তার থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে সার্ভেইং দিয়ে কি কি কাজগুলো আসলে করে। সো পারপাসটা এখানে আবার তোমার গুছিয়ে বলা হচ্ছে। সেকেন্ড পারপাসটা বলা হচ্ছে টু সেট আউট দ্য লাইনস এন্ড গ্রেডস। আমরা গ্রেড বলতে কি বুঝি, কেউ বলতে পারবে গ্রেড? হোয়াট ইজ গ্রেড? সার্ভিং এর ভাষায় বলছিলে কেউ একজন, বলো।
গ্রেডটা কি? অনেক বলো তো। ঢাল। হ্যাঁ ঢাল, আমরা ঢাল পড়ে আসছিলাম ট্রিগোনোমেট্রির সাথে আই থিঙ্ক, বা ফিজিক্সও ছিল কিছু অংশ, সুপারভিশন সুপার ইলিভেশন পড়ার সময় ঢাল দেখেছিলাম, তাই না? সো ঢাল বা গ্রেড বা স্লোপ, স্লোপও বলা যায় অন্য ভাষায়। সো গ্রেড হচ্ছে আপস এন্ড ডাউনস যদি থাকে, যেমন হিলি এরিয়ার ক্ষেত্রে যেখানে রোডের আপস এন্ড ডাউন থাকবে, অথবা টেরেইন এরিয়া, উপত্যকা, ভ্যালি, এইসব জায়গাগুলোতে খুব প্রয়োজন এটা। সো গ্রেডটাও কি, কতটুকু গ্রাউন্ড উপরে উঠছে অথবা নামছে লেভেলিং এর মাধ্যমে সেটা ডিটারমাইন করলাম, প্লাস ডিরেকশন এন্ড লেন্থ অফ লাইন্স, ওই লাইনটার ডিরেকশন কি। আর বিল্ডিং কনস্ট্রাকশন করতে হলে আমাকে গ্রেডিংটা কত আছে, স্লোপটা কিভাবে আছে সেটা দেখে কতটুকু আমাকে ফিল করতে হবে, কতটুকু কাট করতে হবে। এমন একটা বিল্ডিং যেখানে পুরোপুরি স্লোপের মধ্যে বিল্ডিংটা পড়লো, তাহলে আমাকে তো বিল্ডিংটা তো আমি আর ওই অ্যালাইনমেন্টটা তো আমি অ্যাঙ্গুলার দিতে পারবো না, আমাকে সেটা একটা প্লেন হরিজন্টাল একটা লেভেল করে তারপরে কনস্ট্রাকশন করতে হবে। সেটা সেই কনস্ট্রাকশনটা করতে হলে কিভাবে আমি গ্রেড গুলোকে অ্যাডজাস্ট করবো সেটার প্রসেস বলে দেওয়া হবে। তারপর রোড যদি হয়, রোডের ক্ষেত্রে দেখা যায় হিলের সাথে সাথে বা টেরেনের সাথে সাথে রোডটাকে কিভাবে অ্যালাইন করা যায়, সেটা সেফটি চিন্তা করতে হবে, ইকোনমি চিন্তা করতে হবে, অ্যাক্সিডেন্ট চিন্তা করতে হবে, সবকিছু চিন্তা করে কার্ভেচার চিন্তা করতে হবে, তারপর আমাকে অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। রোড, ড্যাম এন্ড আদার স্ট্রাকচার, এই ক্ষেত্রে আমার গ্রেডটা প্রয়োজন। And third purpose বলছে to calculate areas, volumes and other related quantities. Areas, volumes, এগুলো কিভাবে সার্ভিং এর সাথে লিংক আছে আমি একটু বলি। সার্ভিং এর সাথে এরিয়া এবং ভলিউমের লিংক আপ করছি। একটু আগে যেটা বললাম, একটা বিল্ডিং আমি যদি স্লোপি একটা কনস্ট্রাকশন করতে চাই, স্লোপ গ্রাউন্ডের সাথে যদি কনস্ট্রাকশন করতে চাই, সেক্ষেত্রে যেটা হবে বিল্ডিংটাকে আমাকে হরাইজন্টাল একটা লেভেলে নিয়ে আসতে হবে। সো হরাইজন্টাল লেভেলে আনতে হলে দেখা যাচ্ছে ইকোনমিক একটা ফ্যাক্টর চলে আসে, আমার কতটুকু মাটি কাটতে হবে আর কতটুকু মাটি ফিল করতে হবে, কাটিং ফিলিং অফ আর্ট ওয়ার্ক, এটা আমাকে হিসাব করতে হবে। তো আমি এমন ভাবে কাজটা বা তোমার হরাইজন্টাল লেভেলটা বা ফিনিশিং লেভেলটা এমন আমরা চয়েস করব যাতে কাটিং এবং ফিলিং ইকুয়াল হয় অলমোস্ট। তার মানে যে মাটিটা কাটলাম সেটা দিয়ে যতটুকু ভরাট করলাম ভরাট হয়ে গেল, এক্সট্রা কোনো মাটি আমাকে কিনতে হলো না। এরকম ভাবে আমাকে প্ল্যানিংটা করতে হবে, কোন পজিশনে আমি আমার ফিনিশ লেভেল আমি দিব বা গ্রাউন্ড লেভেলটা প্রোভাইড করব। সেটা রোডের ক্ষেত্রেও সেম, অথবা ড্যাম, অন্য কোনো যে কোনো কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেম। যাই হোক, আমরা এগুলো আরেকটু সামনের দিকে যখন আগাবো আরো ডিটেইল ক্লিয়ারলি বুঝতে পারবো। As well as to prepare necessary maps and diagrams of an area. একটা এরিয়ার ম্যাপ অথবা ডায়াগ্রাম যদি প্লট করতে হয় তখন আমার সার্ভেইংটার প্রয়োজন আছে। একটু বলে নি, আমি জুম যেটা ব্যবহার করছি এটা 40 মিনিটস হচ্ছে টাইম লিমিট। সো আর 8 মিনিট পরে এটা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে। এরপরে আমি আরেকটা লিংক ক্রিয়েট করে তোমাকে প্রোভাইড করব, তোমরা ওই লিংকে অ্যাড হয়ে যাবে কষ্ট করে একটু। প্রফেশনাল যেটা ওই জুম লিংকটা আমি এখনো পাচ্ছি না, এটা 40 মিনিটস ডিউরেশন পর্যন্ত অ্যাক্সেস দিচ্ছে আর কি। যাই হোক, the purpose of survey divided into two parts, field work and office work. দুটো কাজ একসাথেই, অথবা ফিল্ডে আমি ডাটাগুলো নিলাম, টেকিং মেজারমেন্টস, সেখান থেকে অফিসে এসে অফিস ওয়ার্ক হিসেবে রিপোর্ট করলাম, কম্পিউটিং এন্ড ড্রয়িং যা যা দরকার। সো সার্ভেটা পারপাস অনুযায়ী, প্রসেস অনুযায়ী দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক, একটা হচ্ছে অফিস ওয়ার্ক। সো এই ইন্ট্রোডাকশন টু সার্ভেইং থেকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনস অনেক সময় আসে, যেমন দেখা যাচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সার্ভে, ইম্পর্টেন্স অফ সার্ভেটা কি, ডেফিনিশন অফ সার্ভে, পারপাস অফ সার্ভে, সার্ভে প্রসেস অর প্রসিজিওর, আর ক্লাসিফিকেশন অফ সার্ভে, ancient সার্ভে, হিস্টোরিক্যাল সার্ভে আর কি যেটা। সো এই কয়েকটা টপিকে তোমাকে একটু, যেহেতু এগুলো তোমার থিওরিটিক্যাল, একটু নোট করে নিলে
ভালোভাবে পরীক্ষার সময় তোমার লিখতে সুবিধা হবে। এখানে অনেকগুলো পয়েন্টস কভার করা আছে, তুমি সব তো আর লিখতে পারবে না, তো সেই অনুযায়ী তোমাকে প্ল্যান করে রাখতে হবে কি ধরনের কোয়েশ্চেন আসলে কতটুকু লেখা যায়। আর পরীক্ষার ক্ষেত্রে গাইডেন্স হচ্ছে তুমি লিখবা যতটুকু কারেক্টলি লিখবা, আন্দাজে কোনো ঢিল মারবা না পরীক্ষায়, তাহলে মার্কস কমে যাবে উল্টা। শর্টলি লিখবা, যতটুকু লেখা দরকার বেসিক থিংস গুলো শুধু লিখবা, এলাবোরেট করার দরকার নেই। মার্কস অনুযায়ী তোমার চিন্তা করার দরকার নেই যে এখানে 20 মার্কস আছে, আমি যদি 2 লাইন লিখি আমাকে কি মার্কস দিবে কিনা, এটা চিন্তা করার কোনো দরকার নেই। তুমি লিখবা হচ্ছে যতটুকু প্রয়োজন, কি চাওয়া হয়েছে কোয়েশ্চেনে, কতটুকু তুমি বুঝছো ওইটুকুই লিখবা। বেশি ইলাবোরেট করে রিপিটিং করবা না, কোয়েশ্চেনের আনসার যখন করবা রিপিটিং যাতে কিছু না আসে, যে একই ইনফরমেশন আমি 2 বার দিলাম, প্রথমে একবার বললাম যে এটা এই প্রসেস, পরে আবার এই প্রসেসকে আমি আবার লিখলাম। সো রিপিটিং কোনো কিছু যাতে না আসে, ব্রিফলি লিখবা, শর্টলি লিখবা, বেসিক কথাগুলোই লিখবা। এটা যেহেতু 4 ক্রেডিটের কোর্স, এটার যে এক্সামিনার, বিশেষ করে এই কোর্সটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল কোর্সটা, এই ধরনের কোর্সগুলোর ক্ষেত্রে যেটা হয় অনেক বেশি স্টুডেন্টদের প্রবণতা থেকে অনেক বেশি লিখবো, মার্কস বেশি পাবো। কিন্তু এই কোর্সগুলোর খাতা যখন যে কাটে আসলে মানে হিউজ ভলিউমের, তোমরা তো 130 স্টুডেন্ট 135 স্টুডেন্ট, তো এই ভলিউমের খাতাতে যে যখন বসা হয় তখন দেখা যায় যে অতটুকু পড়ার থাকে না। যারা অনেক বেশি ইলাবোরেট করে লিখো দেখা যাচ্ছে টিচার একটা বোরিং ফিল করে বা একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয় যে সে আননেসেসারি যতটুকু জানে না জানে সব মিক্স করে লিখে ফেলছে। তোমার জানাটাই দরকার আর কি, তো কতটুকু জানো সেটা ব্রিফলি ইলাবোরেটলি লিখবা। অবজেক্টিভ অফ সার্ভে আমরা পারপাস গুলো দেখেছিলাম, অবজেক্টিভ টু দেখি একটু। The primary objective of survey is the preparation of plan or map preparation or plan. যেটা বললাম অফিস ওয়ার্কে আমি ফিল্ড ওয়ার্ক থেকে ডাটাগুলো কালেক্ট করে আনলাম, বাসায় যেটা কাজ হচ্ছে একটা ম্যাপ ক্রিয়েট করা অথবা ড্রয়িং ক্রিয়েট করা অথবা প্ল্যান করা, ওটাই হচ্ছে অবজেক্টিভ অফ সার্ভে। আমরা যখন ফিল্ড সার্ভেতে ফার্স্ট ইয়ারের শেষে জেনারেলি হয়, ফিল্ড সার্ভেতে যখন করবো তখন দেখা যাবে সারাদিন আমরা ডাটা কালেক্ট করবো, অ্যাসাইন যে কাজটা দেওয়া হয়েছে সেই টাস্কের আমরা ডাটাগুলো কালেক্ট করব, আর রাতে এসে সেটা ড্রয়িং প্রিপারেশন করব আর ক্যালকুলেশন করব, এটাই। The results of survey when plotted and drawn on paper constitute a plan. A plan is the representation to some scale. So plan যখন করতে হবে অবশ্যই একটা স্কেল লাগবে, অবশ্যই একটা ডিরেকশন দিয়ে শুরু করতে হবে এবং রিডিউস স্কেলে প্ল্যানটা ড্র করতে হবে। Of the ground and the objects upon it as projected on a horizontal plan, which is represented by the plan of the paper or on which the plan is drawn. The representation is called a map. If the scale is small, যদি স্কেলটা স্মল হয় তখন সেটাকে আমরা ম্যাপ বলবো, আর যদি স্কেলটা লার্জ হয় এটাকে বলা হবে প্ল্যান। প্ল্যান এবং ম্যাপের একটু ক্রাইটেরিয়া ভিন্ন আছে, সো যখন প্ল্যান বলবো তখন তার স্কেলটা হবে লার্জ স্কেল, আর স্মল স্কেলে সেটাকে আমরা ম্যাপ বলবো। The scale of a map is the fixed relation that every distance on the map bears to the corresponding distance on the ground. Suppose if 1 centimeter on a map represents 5 meter on the ground, the scale of the map is 5 meter to 1 centimeter. So স্কেলিং আমরা কিভাবে করব সার্ভিং এর ক্ষেত্রে বা ড্রয়িং এর ক্ষেত্রে তোমরা দেখেছো স্কেলিং কিভাবে করে, অনেকেই 1:200 এভাবে করে লিখে। সো আমরা এভাবে লিখবো না, আমরা যেটা লিখবো মিটার বা ফিট অথবা কিলোমিটারের সাথে একটা রিডিউস স্কেল সেন্টিমিটার সেম ইউনিট রাখবো, মিটারের সাথে মিটার, ফিট থাকলে ইঞ্চের সাথে কানেক্ট করব ফিটের সাথে, আর কিলোমিটার বা মিটারের সাথে হলো সেন্টিমিটার মিলিমিটার, যেটা যখন প্রয়োজন সাইজ অফ দ্য এরিয়ার সাথে ড্রয়িং শিটের লেন্থ বা ডাইমেনশনের সাথে লিংক আপ করে যেটা দরকার সেটাই করা হবে। সো আমরা ম্যাপটা কিভাবে লিখবো, প্ল্যানের স্কেল কিভাবে লিখবো, 5 মিটার ইকুয়াল টু 1 সেন্টিমিটার অথবা 10 মিটার ইকুয়াল টু 1 সেন্টিমিটার, এইভাবে করে আমরা স্কেলটাকে প্রোভাইড করব। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সার্ভে। অ্যাপ্লিকেশনটা পড়তে পড়তে আমাদের টাইম আউট হয়ে যাবে, সো আমরা আরেকটা লিংকে চলে যাব তখন। In developing databases for natural resource management, okay, surveying affects almost everything in our daily lives.
সব কাজে যত রকমের কাজ আছে সবকিছুর সাথে সার্ভিং ইনভলভ। Databases for natural resource management, establishing boundaries of public and private lands, preparing navigational maps, land, air, water, যে কোনো ক্রাইটেরিয়ার জন্য, to map the earth above and below the sea, sea এর নিচে, below the sea or ground level, under the ground, mining operation, জিওলজিক্যাল অপারেশন, জিওমর্ফোলজিক্যাল ক্রাইটেরিয়া, এগুলো দেখার জন্য ম্যাপ বা প্ল্যানিং এর জন্য সবকিছুর জন্য আমার সার্ভেন্টের প্রয়োজন। নেক্সট ইন জিওলজিক্যাল এন্ড জিওফিজিক্যাল স্টাডিজ, in planning, design, construction, erection, renovation and maintenance of engineering works. Planning, erection মানে তো বুঝতে পেরেছো, erection মানে এটা এক ধরনের কনস্ট্রাকশন, erection, renovation মানে হচ্ছে এটাকে নতুন ভাবে রিকনস্ট্রাক্ট করা অথবা রিপেয়ার করা, এন্ড ফাইনালি মেইনটেনেন্স অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। আমরা কনস্ট্রাকশন মানে হচ্ছে সরাসরি নির্মাণকে বুঝাই, কনস্ট্রাকশন মানে নির্মাণ কাজ, যেমন বিল্ডিং কনস্ট্রাকশন বলি, ব্রিজ কনস্ট্রাকশন বলি। আর ইরেকশন বলবো যেমন আমরা এখন স্টিল স্ট্রাকচার দেখতে পাই, অথবা যেটাকে বলো প্রিকাস্ট কনক্রিটও দেখতে পাই। প্রিকাস্ট কনক্রিটের ক্ষেত্রে যেটা হয়, প্রিকাস্ট একটা ইউনিটকে, যেমন ব্রিজের পিয়ার অথবা ব্রিজের বড় একটা পাইলের অংশ আমরা বাহিরে কনস্ট্রাক্ট করলাম, বা প্ল্যান ইন্ডাস্ট্রিতে কনস্ট্রাক্ট হলো, সেটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে প্লেস যেখানে সেখানে প্লেসমেন্ট করলাম, সেগুলোকে কানেক্ট করলাম, এটাকে ইরেকশন প্রসেস বলে। যেমন একটা টেবিলের বাই পার্টস আমি হয়তো ডিরেক্টলি পুরো টেবিল একসাথে বানাতে পারবো না, ওই পার্টস গুলোকে আমি একসাথে কানেক্ট করা, পার্টস গুলো বাহিরে বানানো থাকে, নিয়ে এসে আমি কানেক্ট করলাম, তারপরে মেকআপ করলাম পুরোটা, এটাকে বলা হয় ইরেকশন প্রসেস। আমরা আরেকটা লিঙ্কে চলে যাই এখন, ঠিক আছে?
Okay, next হচ্ছে introduction, principles of surveying. What are the principles of surveying? And the fundamental principles upon which the surveying is being carried out are working from whole to part. Okay. Whole to part, পুরো একটা জায়গা থেকে একটা নির্দিষ্ট একটা স্পেস নিয়ে বা নির্দিষ্ট প্লেস নিয়ে কাজ করা। After deciding the position of any point, its reference must be kept from at least 2 permanent objects or a station whose position have already been well defined. দুটো তোমার ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, একটা হচ্ছে ওয়ার্কিং ফ্রম হোল টু পার্ট, আর একটা হচ্ছে দুটো অথবা তিনটা ফিক্সড নোন ওয়েল ডিফাইন্ড লোকেশনের সাথে আমার কাজটাকে প্লেস করা। আমি যদি কাজটাকে প্লেস বা আইডেন্টিফাই করতে না পারি, সাপোজ আজকে একটা কাজ করলাম যেটাকে আমি একটা ফিক্সড লোকেশন অথবা ওয়েল ডিফাইন্ড দু তিনটা পয়েন্টের সাপেক্ষে আমি সেটাকে ফিক্সড করলাম, পজিশনিং করলাম, তো সেটা যদি আমি না করি আসলে পরের দিন আমি ওই কাজটা কন্টিনিউ করতে পারবো না বা খুঁজে পাবো না কতটুকু কাজ করেছিলাম, কিভাবে আমি স্টার্ট করতে পারবো, কোন অ্যাঙ্গেলে আমি চলে যাব। সো এই জিনিসটা আমাকে অবশ্যই এটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হিসেবে মনে রাখতে হবে। যখন আমি সার্ভিংটা করছি আমাকে একটা ফিক্সড অথবা ওয়েল ডিফাইন্ড পার্মানেন্ট অবজেক্ট বলে, এই ক্ষেত্রে পার্মানেন্ট অবজেক্টের সাপেক্ষে আমাকে পজিশনিং বা লোকেশন ফিক্স করতে হবে। And the purpose of working from whole to part is to localize the errors and to control accumulation of errors. Error আসবে যেহেতু ম্যানুয়াল কাজ করা হবে, ইভেন ডিজিটাল কাজের ক্ষেত্রে এরর আসে। সো এরর্স গুলো লোকালাইজ করার জন্য আমাকে ওয়ার্কিং ফ্রম হোল টু পার্ট লাগবে। পুরো একটা কাজ থেকে পার্টলি কাজ করা। বাই পার্ট কাজ করার জন্য মানে হচ্ছে আমি কি 400 স্কোয়ার মিটারের একটা মিটার দিল বা প্লেস দিল, সেটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করে নিলাম, 8টা বা 6টা পার্টে ভাগ করে নিলাম। এক্ষেত্রে কি হবে, এররের পরিমাণ কমে যাবে। পুরো কাজটাকে যদি আমি একবারে করি, একবারে ফিক্স করে বা পুরো 400 মিটার স্কোয়ারের কাজটাকে আমি একসাথে করলাম, তখন যেটা দেখা যাবে এরর গুলোকে আমি এররের পরিমাণ অনেক বেশি চলে আসবে। সেটাকে আমি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে মিলাতে যাব দেখা যাবে অনেক বেশি ডিসক্রিমিনেশন দেখা যাচ্ছে। তো সেজন্য আমাকে এররটাকে লোকালাইজ করা বা যদি আমাকে ভাগ ভাগ করে করি, যেমন আমাকে যদি রোডের অ্যালাইনমেন্ট নিতে বলা হলো, রোডের অ্যালাইনমেন্ট নিলাম আমি, সেক্ষেত্রে আমি যদি 100 মিটার পর ডাটা নিলে কি হবে, অনেক বেশি গ্যাপ চলে আসবে, অনেক বেশি এরর চলে আসবে। যেমন আমার 10 কিলোমিটারের রোড করবো, আমি 100 মিটার পর করলাম, তাহলে কাজটাতে অনেক বেশি এরর আসবে। আর যদি আমি 1 মিটার বা 5 মিটার পর করি, এররের পরিমাণ অনেকটা কমে আসবে। এরর কেন বলছি, তুমি যদি 100 মিটার পরে একটা হাইট বা লেভেলিং এন্ড কন্ট্রোলিং করো, দেখা যাবে 100 মিটারের মধ্যে অনেক জায়গায় উঁচু নিচুতে আছে যেগুলো ডাটা তুমি না নাই, তাহলে তোমার কাছে যখন প্ল্যান করবা বা ম্যাপিং করবা তখন দেখা যাবে 1 মিটার থেকে 100 মিটার ডিস্টেন্সের জায়গাটা মোটামুটি লেভেল বা হরিজন্টাল, কিন্তু তোমার অ্যাকচুয়াল জায়গাটা যদি তুমি 1 মিটার ডিস্টেন্স বা 5 মিটার ডিস্টেন্সের ডাটাগুলো নিতে, তখন সেখানে দেখা যেত যে 1 ফিট বা 0.5 মিটার বা 0.1 মিটার করে অনেক ভেরিয়েশন আছে দেখা যাচ্ছে বা ছিল। তো এই কারণেই তোমার যত ছোটভাবে রিডিউস স্কেলে বা ছোট ছোট অংশে ভাগ করে কাজ করব, তত বেশি অ্যাকুরেসি আসবে কাজে। এই পয়েন্টটা বুঝতে পেরেছো সবাই? লোকালাইজ দ্য এরর্স এন্ড দ্য কন্ট্রোল অ্যাকুমুলেশন অফ এরর্স। তার মানে পুরো কাজটাকে ভাগ করে ছোট ছোট অংশে করে দেন কাজটা করার প্রসেসটাকে বলা হচ্ছে ওয়ার্কিং ফ্রম হোল টু পার্ট। নেক্সট হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ সার্ভেইং।
The land surveying is basically an art and science of mapping and measuring land. সার্ভেয়র বলতে আমরা যেটা বুঝি ল্যান্ড মেজারমেন্টের বা ম্যাপিং করার, এক কথা আসলে ওইটাই বুঝি, কিন্তু তার ইন ডেপথ যদি চিন্তা করা হয় এর অ্যাপ্লিকেশন অনেক বেশি। The entire scope of profession is wide. It actually boils down to calculate where the land boundaries are situated. This is very important, as without these surveys there would not have been railroads, skyscrapers could not have been erected, and neither any individual or have put fence around their ears for not intruding others' land. So এটার ইম্পর্টেন্সটা এইভাবে বোঝাচ্ছে, একেবারে শর্টলি এখানে লেখা আছে। ম্যাপিং এবং মেজারমেন্টের তো অবশ্যই দরকার, আমি পাবলিক প্রাইভেট প্রপার্টিকে আলাদা করার জন্য দরকার, অথবা ইন্ডিভিজুয়াল যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলোকে একজন থেকে আরেকজন আলাদা করার জন্য সার্ভেইং দরকার। তারপর আরেকটা কথা বলছে, যে কোনো ধরনের সার্ভিসের জন্য রেল রোড, স্কাইস্ক্রেপারের এক্সাম্পল দেওয়া হয়েছে, ড্রেনেজ, ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন, পাওয়ার লাইন, গ্যাস ডিস্ট্রিবিউশন লাইন, ওয়াটার ডিস্ট্রিবিউশন লাইন, যে কোনো কিছু ইরেক্ট করতে হলে অবশ্যই সার্ভেইংটা গুরুত্বপূর্ণ। এভাবে এটাকে গুছিয়ে লিখবা, ইম্পর্টেন্স অফ সার্ভে। সার্ভেইং এর ডিভিশন গুলো আমরা একটু দেখি, দুটো মেইন ডিভিশন, একটা হচ্ছে জিওডেটিক সার্ভেইং আর একটা হচ্ছে প্লেন সার্ভেইং। জিওডেটিক এবং প্লেন দুটো কথা বলা হচ্ছে, কখন কোনটাকে জিওডেটিক বলবো কোনটাকে প্লেন সার্ভে বলবো। জিওডেটিক সার্ভেটাকে বলা হয় আবার ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে, and the object of geodetic survey is to determine precise position on the surface of the earth of a system of widely distant points and the dimension of areas. In this survey, the curvature of the earth is taken into account. The three dimensional, অনেক বড় জায়গা, ডিস্টেন্স সহ প্লাস হচ্ছে কার্ভেচার সহ আমি চিন্তা করতে হবে, থ্রি ডাইমেনশনাল একটা ভিউ যখন নিতে হবে তখন সেটাকে আমরা জিওডেটিক বা ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে বলবো। Since large distance and area covered, artificial earth satellites have come into wide use in this survey. স্যাটেলাইটের যে ইমেজ গুলো বা স্যাটেলাইট আর্টিফিশিয়াল যে ডাটা গুলো বা ম্যাপিং গুলো করে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে বা জিওডেটিক সার্ভের অংশ। প্লেন আর জিওডেটিক সার্ভে, তাহলে প্লেন হচ্ছে 2 ডাইমেনশনাল আর জিওডেটিকটা 3 ডাইমেনশনাল। এখানে কার্ভেচারের ইফেক্টটা কনসিডার করা হয়, কার্ভেচার আর্থের যে কার্ভেচার সেই ইফেক্টটা কনসিডার করা হয়। And plane survey, the earth surface is considered as plane, horizontal plane হিসেবে earth surface টাকে যখন কনসিডার করব তখন সেটা প্লেন সার্ভে বলবো। এটা ছোট স্কেলের জায়গার জন্য প্রযোজ্য, বড় স্কেল হলে অবশ্যই জিওডেটিক সার্ভে করতে হবে। The curvature of the earth is not taken into account as the surveyors extend only to small areas. The line joining 2 points as a straight line and all angles are plane angles. Angle গুলো প্লেন অ্যাঙ্গেল হিসেবে ধরা হবে আর লাইন জয়েনিং সবগুলো লাইন স্ট্রেট লাইন ধরা হবে। বাট বেসিক্যালি যদি বড় স্কেল হয় আমরা স্ট্রেট লাইন চিন্তা করতে পারবো না, এখানে ইফেক্ট অফ কার্ভেচার চিন্তা করতে হবে, যেহেতু আমার বা গ্লোবটা হচ্ছে রাউন্ডেড, তো এখানে ইফেক্ট অফ কার্ভেচার, গ্লোবাল যে কার্ভেচারটা আছে সেটার ইফেক্ট চিন্তা না করলে কিন্তু টোটাল প্ল্যানিংটা করা সম্ভব না, যেটা জিওডেটিক সার্ভেইং এর মাধ্যমে সম্ভব। তার মানে এলিভেশন, হরিজন্টালের সাথে এলিভেশন বা ডিপ্রেশন এগুলো সবকিছু চিন্তা করেই ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভেটা করতে হবে। Survey is normally carried out for the location and construction of roads, canals and buildings. In general, the survey is necessary for the work of man or plane survey. So works of man, আমাদের ফিজিক্যাল যে কাজগুলো বা ছোট ছোট কাজ, যে কোনো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজগুলোর জন্য প্লেন সার্ভেটাই বেশি প্রয়োজন। জিওডেটিক সার্ভেটা স্যাটেলাইট ইমেজ করতেছে বা জিপিএস পজিশনিং এরা করতেছে অথবা ফটোগ্রামেট্রির মাধ্যমে করছে, এটা লার্জ স্কেলের কাজ, এটার জন্য ওরকম গুগল আর্থ, গুগল ম্যাপ ওরাই কাজ করতে, বড় বড় কোম্পানিরাই আছে। আমাদের যারা জেনারেল পাবলিকের জন্য মেইন প্লেন সার্ভেটাই বেশি গুরুত্বপূর্ণ যে কোনো কাজের জন্য। আমরা যদি দুটো সার্ভের একটা রিপ্রেজেন্টেটিভ ইমেজ দেখি, হ্যাঁ জুবাইর বলো। স্যার আমরা যদি মানে জিওডেটিক সার্ভিং এর কথাটা বলি,
ওইটা কি upon elaborate and complete survey. So যে কোনো প্ল্যানিং কনস্ট্রাকশনের যে কোনো প্রজেক্টেই আসলে সার্ভে ইউজ আছে, তবে সিভিল ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে চিন্তা করে এইভাবে করে আমরা ডিসকাশন গুলো লিখব। নেক্সট ইউনিটস গুলো একটু দেখি, কি কি ধরনের ইউনিটস আসলে মেজারমেন্ট করা যায়। There are two principal measurement in surveying work, the linear measurement and angular measurement. Linear line, kilometer, feet, mile, yard, এগুলো কি দিয়ে হচ্ছে আমি লিনিয়ার মেজারমেন্ট করব। দেন অ্যাঙ্গুলার মেজারমেন্ট আসলে কয়টা জিনিস, ডিগ্রি আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, যেভাবে হোক। আর এছাড়া আরেকটা ইউনিট আছে গন বা রেডিয়ান, এই কয়েকটা ইউনিট দিয়ে আমরা মেজার করতে পারি। The basic unit used in the is the meter. Linear মেজারমেন্টের জন্য বেসিক ইউনিটটা হচ্ছে মিটার, and decimal fractions of a meter are also used when accuracy is required. Other units include the foot, the inch, the yard, the mile. Okay, basic হচ্ছে meter. And angular measurement, even though the basic unit is the radian, the degree is used in surveying. Basic unit of angular measurement হচ্ছে radian, যেটা আমরা সরাসরি ডিগ্রি ব্যবহার করি যদিও। And for accuracy, abbreviation of the degree are available: degree, minute, and seconds. So the unit গুলো আমাদের জানা আছে। Conversion between British and American metric standard, 1 is equal to 25.4 millimeter. এগুলো তো আমাদের সবকিছুই জানা, তারপর এখানে একটু দেখানো হচ্ছে। And scales, the scale of map or a plan is the ratio of the distance measured on the plan or the map to its corresponding distance on the ground. That means grounded comparison করে যেই রেশিওটা পাচ্ছি। Scale primarily depends on type of work done. In general, scales may be categorized as follows. কতভাবে স্কেল লেখা যায়: লার্জ স্কেল, ইন্টারমিডিয়েট স্কেল, স্মল স্কেল। তাদের জন্য ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে, কতটুকু আমি লার্জ স্কেল বলবো, কোথায় হলে স্মল স্কেল বলবো। ওকে, ফর ম্যাপ, ফর প্ল্যানস এর জন্য সাইড প্ল্যান, ডিটেইল প্ল্যান, এরকম একটা রেশিও হতে পারে। A scale bar on a graphical scale is another form of indicating the scale of drawing. It usually appears with numerical scales on the drawing sheet. Numerical scale আমরা drawing sheet এ provide অবশ্যই করতে হবে, না হলে ওই প্ল্যানটা থেকে অরিজিনাল যে ডিসটেন্স বা অরিজিনাল প্লেস, সেই প্লেসের কোনো কারেকশন পাওয়া যাবে না। প্রিভিয়াস ক্লাসে আমরা 65 স্টুডেন্ট দেখেছিলাম, এখন 55 দেখতে পাচ্ছি। স্যার আপনি তো বলছিলেন যে মানে ম্যাপিংটা হচ্ছে মেইনলি হচ্ছে আমরা যখন ড্রয়িং ইউজ করি তখন, আর প্ল্যানটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা লার্জ ফিল্ডে আর কি। হ্যাঁ, এখন এখানে যে প্ল্যানিংটা, এখানে আবার ওই যে আপনার 1:50 বা 1:500, এখানে আবার এটাকে মানে আনুপাতিক হারে ছোট করার মানেটা বুঝলাম না। এখানে একদম অরিজিনাল ইয়াটা ভ্যালুটা দেওয়ার কথা ছিল না, মানে বুঝতে পারিনি তোমার কোশ্চেন। মানে প্ল্যানিং এর যে ইয়াগুলা মানে মাপযোগ ভ্যালুগুলো তো অফকোর্স যে অ্যাকচুয়ালি আমার এটা ধরেন 4 কাঠা একটা জমি আছে, তো ওখানে যদি আমি কাজ করি, সো এখানে একদম অ্যাকুরেট ডাটাগুলো থাকার কথা না। আর এই অ্যাকুরেট ডাটাটা হচ্ছে যখন আমি ড্রয়িং করব তখন ড্রয়িং শিটে হচ্ছে আমি আনুপাতিক হারে ছোট করে নিব ম্যাপিং এ। ম্যাপের এখানে ম্যাপটাকে বেশি স্মল স্কেলে করতে বলা হয়েছে। তুমি ডিফারেন্সটা যদি আবার পড়ো, প্ল্যান এবং ম্যাপ, ম্যাপের স্কেলটা অনেক বেশি ছোট হবে, তাহলে ডিটেইল ফিচার্স গুলো, ডিটেইল যে একটা প্লেসের একেবারে ডিটেইল ফিচার্স গুলো তোলার জন্য ম্যাপটা প্রয়োজন। সেজন্য স্কেলটাকে অনেক রিডিউস স্কেলে করার জন্য প্ল্যানটা এভরি ফিচার্স গুলোকে তোমাকে যাতে রিপ্রেজেন্ট করা যায় সেজন্য ম্যাপটা ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, and scale of a plan হচ্ছে তোমার প্ল্যানের জন্য যে সাইটটা তুমি লোকেট করেছো সেই সাইটের এভরি লোকেশন, এভরি ডিটেল সেখানে তুমি প্লেস করবা। এই জন্য ডিটেল প্ল্যানের জন্য দেখা যাচ্ছে 1:1 and 1:20, তার মানে একদম ছোট একটা স্পেসে 1:20 মানে ধরো তোমার একটা 4 কাঠা জমি, যেটা তুমি বললা 4 কাঠা জমির জন্য তুমি ওই ড্রয়িংটা করবা 1:1 বা 1:20 স্কেল পর্যন্ত। তোমার অনেক বেশি স্মলার ডিটেল গুলো পাওয়ার জন্য সেটাকে প্ল্যান, আর
লার্জ স্কেল অফ ম্যাপ যখন ব্যবহার করব তখন তো তোমাকে ওভারঅল একটা এরিয়া, পুরো এরিয়া 100 একর বা 200 একরের একটা এরিয়া যখন চিন্তা করবো তখন ম্যাপের ইউজটা আসতেছে। এবার ম্যাপের জন্য হ্যাঁ বুঝি নাই। এবার ক্লিয়ার স্যার, এটা বললাম আর কি। একটা ম্যাপ যখন তোমার ম্যাপ যখন বলবো একটা টোটাল এরিয়ার ম্যাপ আসবে, যেমন সিটি কর্পোরেশনের একটা এরিয়া বলতে পারি, অথবা একটা ওয়ার্ড বলতে পারি, একটা কমিশনের একটা ওয়ার্ড বলতে পারি। সেই ওয়ার্ডটা যখন আমি ডিটেল ম্যাপিং করব তখন সেটাকে ম্যাপ হিসেবে ব্যবহার করব। আর সাইট প্ল্যান বা ডিটেল প্ল্যানের জন্য আমাকে একটা ল্যান্ড প্রপার্টি, ভ্যালু প্রপার্টি নিয়ে ওটা ডিটেইলি করা। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, প্ল্যান এবং ম্যাপের ডিফারেন্সিয়েট করো, স্কেলিং গুলো কিভাবে করতে পারো। স্কেলের সাথে ইউনিটস অফ মেজারমেন্ট কানেক্ট করে একটা কোশ্চেন হতে পারে অনেক সময়। নেক্সট হচ্ছে সার্ভিং অ্যাক্টিভিটিস, যেটা শুরুর দিকে বলছিলাম যে সার্ভিং এর স্টেপ গুলো কি কি, সেই অনুযায়ী আমাদের মেথড অফ সার্ভে বেসড অন ইনস্ট্রুমেন্ট, সেই স্টেপ গুলো আমরা এইভাবে করে দেখে নেক্সট ক্লাসগুলো আমাদের আসলে ওইভাবে হতে থাকবে। ফার্স্ট কাজ হচ্ছে রিকগনাইজিং সার্ভে, রিকগনাইজিং অফ দ্য এরিয়া টু বি সার্ভেড। রিকগনাইজিং হচ্ছে একেবারে রাফ একটা সার্ভে, যেখানে কোনো মেজারমেন্ট থাকবে না, কোনো ডিটেইল কোনো রকমের কোনো মেজারমেন্ট থাকবে না, কোনো ড্রয়িংও লাগে না। অনেক সময় ড্রয়িং করে, অনেক সময় ড্রয়িং নাও করে, জাস্ট সিম্পলি কিছু নোট ডাউন করে স্কেচ করে রাফ স্কেলে কোনো ড্রয়িং যেটা হবে, যদি ড্রয়িং লাগে সেটা খুবই রাফ স্কেলে, এবারে এস্টিমেটেড যেটা ভিজুয়াল এস্টিমেশনের মাধ্যমে করা হয়। অনেক সময় ফুট স্টেপ ডিস্টেন্সের জন্য ফুট স্টেপ চিন্তা করা হয়, আর বাকিটুকু মোটামুটি ভিজুয়াল ইভালুয়েশনের মাধ্যমে তোমাকে চিন্তা করতে হবে। রিকগনাইজেন্স অফ দ্য সার্ভে টু বি সার্ভেড। সো ফার্স্ট একটা সাইটে গেলা, একটা সাইটে গিয়ে তুমি কি করবা, ওই সাইটে কি কি আছে, যে কাজটা করতেছে ওই কাজটার অনুযায়ী এই সাইটটাকে কিভাবে একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করা। এই প্রিলিমিনারি ইনভেস্টিগেশন থেকে আউটকাম হচ্ছে এই কাজটা এখানে বসাবো, এখানে যদি একটা বিল্ডিং দিই, বিল্ডিং যদি কনস্ট্রাকশন করি ওই প্লটটাতে এই পজিশন বিল্ডিং গুলো দেওয়া যেতে পারে, বা এই অ্যালাইনমেন্টে বিল্ডিং গুলো করা যেতে পারে। সেগুলো 4-5টা 7-8টা অপশন নিয়ে আসা, এটাই হচ্ছে রিকগনাইজিং সার্ভের কাজ। নট সিঙ্গেল অপশন, কয়টা অপশন লাগবে, 4-5টা বা 2-3টা, যে কোনটা মিনিমাম 3টা অপশন পাওয়া, অথবা সুইটেবল যদি না হয় 2টো বা 1টা, যাই হোক সেই 1টা 2টো 4টা অপশন থেকে নিয়ে আসার জন্য যে সার্ভেটা করা হচ্ছে সেটাই রিকগনাইজিং সার্ভে। তো এই রিকগনাইজিং সার্ভেটা করার পরে তুমি যখন বাসায় আসলা, রিপোর্ট কি করবা? রিপোর্ট হচ্ছে তুমি গিয়েছিলা, এটাকে দেখেছো, এই কয়টা ফিচার্স পসিবিলিটি আছে, ওই পসিবিলিটি গুলো থেকে তারপর তুমি অ্যানালাইসিস করবে কোনটা তোমার ক্লায়েন্ট অথবা কোনটা তুমি অ্যাজ ইঞ্জিনিয়ার তুমি কোনটাকে সাজেস্ট করতেছো। সেটা সাজেস্ট করলে তার পিছনে কি কি ধরনের রিজনস থাকতে পারে, কেন আমি সাজেস্ট করছি, এটা সুইটেবিলিটি কোথায়, ইকোনমিক ফ্যাক্টর কি কি জড়িত আছে। আমরা যদি একটা বিল্ডিং প্লেস করি, একটা প্লটে একটা বিল্ডিং যখন প্লেস করি, আমার কি কি চিন্তা করতে হয় বলতো? একদম তুমি তো ইঞ্জিনিয়ারিং শুরু করছো, তোমার কি ধারণা আসলে কি কি বিষয় আমাকে মাথায় রাখতে হবে একটা বিল্ডিং যখন আমি প্লেস করব? ধরেন একটা ফ্লোরে কয়টা ফ্ল্যাট হবে, তারপর হচ্ছে এটা অনেক পরের কথা, আগে বলো বিল্ডিংটা যখন আমি করব বা চিন্তা করতেছি এই জায়গাটা বিল্ডিং করব, আগে তো প্রথমে ওই জায়গা সম্পর্কে কি ধারণা করব, মানে ভূমির অবস্থা কিরকম, ভূমির গঠন দেখবো আমি ওইখানে, মানে ভূমির গঠন তোমরা তো অনেক দূরে চলে যাচ্ছ। মানে দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে? হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে সেটা তোমার একটা দেখে আইডিয়া হবে, যেমন 4 কাঠা বা 3 কাঠা বা 1.5 কাঠা 2 কাঠা যতটুকু আছে, এটাতে কি ধরনের একটা বিল্ডিং করা যাবে, ঠিক আছে সেটা বুঝছি। একদম বেসিক কথা বলো, একদম বেসিক্যালি কি আমি দেখবো আসলে প্রথম দিন, একদম প্রথম দিন আমি কিছুই জানি না, ওই জায়গার সয়েল টেস্টের রিপোর্টও নাই, আবার ডাইমেনশন ছাড়া আমি হয়তো কিছুই জানি না, ওই জায়গাটা হয়তো জানি আমি 2 কাঠার একটা জায়গা আছে, আর কিছু আমার জানা নাই, তাহলে আমি কি আসলে দেখবো প্রথম দিনের কাজ? এরিয়াটা ডিফাইন করব, যে আমার এরিয়া কতটুকু, এরিয়াটা ডিফাইন করব, আশেপাশের ডিটেইল গুলো লাগবে, কয়টা বিল্ডিং আশেপাশে আছে, রোড থেকে কত দূরে আছে। তারপর সাউথ, আমরা জেনারেলি কি জানি, বিল্ডিং যখন চিন্তা করি সাউথ সাইডের যাতে হয়, তাই না?
সাউথ সাইডের হলে আমাদের উইন্ড এবং এয়ার সার্কুলেশনটা অনেক ভালো হয়। তো সাউথ সাইডের কিভাবে ফেসিং সাউথ কিভাবে করা যায় সেটা চিন্তা করা, তারপরে অ্যালাইনমেন্টটা কিভাবে দিলে সবচেয়ে বেটার হবে, রোডের সাথে কানেক্টেড হবে, ভিউটা ভালো হবে, এই বিষয়গুলো হচ্ছে ইনিশিয়ালি চিন্তা করতে হয়। So reconnaissance survey of the area to be surveyed and planning of the survey management, decision making, appropriate methods and instrument required are chosen. Okay, next কাজ হচ্ছে reconnaissance এর পরের কাজ হচ্ছে প্ল্যানিং করা। যেটা বললাম বেস্ট একটা অ্যাপ্রোচ। যেমন আমি যদি চুয়েটের রাস্তার কথা বলি, চুয়েট থেকে যখন শহরে আসবো আমি অল্টারনেটিভ 3-4টা রাস্তার কথা চিন্তা করতে পারি। ওই কয়েকটা, যেমন এখন নতুন ভাবে রেল রোড কনস্ট্রাকশন হচ্ছিল, আমরা জানি সবাই রেল কানেকশন হবে। সো এই রেল কানেকশনটা হতে হলে চুয়েট থেকে শহরে কিভাবে কানেক্ট করলে পারপাস গুলো সার্ভ হবে, মানুষ ওই এলাকার মানুষজন উপকৃত হবে। 3-4টা আমি অ্যালাইনমেন্ট পেতে পারি স্বাভাবিকভাবে। রেল এটা অনেক মোটামুটি 15 থেকে 20 কিলোমিটার একটা লম্বা জায়গা। তো এই জায়গাটাকে আমি রেল লাইনে কানেক্ট করতে হলে 5-7টা-10টা অপশন আসতে পারে। সেই 10টা অপশন থেকে আমি বেস্ট অপশনটা চুজ করতে হবে। সেটাই ডিসিশন মেকিং ম্যানেজমেন্টের বা ইঞ্জিনিয়ারিং যে জাজমেন্টাল ডিসিশন নেওয়া, সেই ডিসিশন থেকে অ্যাপ্রোপ্রিয়েট মেথডে যাওয়া, কোন মেথডে আমি আসলে কাজগুলো করব, আর ইনস্ট্রুমেন্ট কি কি লাগবে সেটা চুজ করব। ইনস্ট্রুমেন্ট কি কি লাগবে চুজ করতে পারবো, যেমন মাটি কাটার দরকার হলে এক্সকাভেটর লাগবে, ফিলিং এর দরকার হলে লাগবে, অথবা গাছ কাটার দরকার হতে পারে, অথবা ধরো মেথডের জন্য ব্রিজ কনস্ট্রাকশন, এখানে যদি ক্যানেল থাকে অথবা রিভার থাকে সেই রিভারের মধ্যে একটা ব্রিজ কনস্ট্রাকশন করতে হতে পারে, অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট দরকার হবে কিনা, এসব কিছু মাথায় এসে চিন্তা করতে হবে। দেন ফিল্ড মেজারমেন্ট, এরপরের কাজ হচ্ছে ফিল্ডে গিয়ে আগের দিন তো রিকগনাইজেশন মেজারমেন্ট করিনি, এরপরের কাজ ফিল্ড মেজারমেন্ট। তার মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট মেথড সিলেক্ট করলাম বা লোকেশনটা ফিক্সড করলাম, তারপর ফিল্ডে মেজার করতেছি। একটা নির্দিষ্ট একটা প্লট বা নির্দিষ্ট একটা অ্যালাইনমেন্টকে আমি মেজার করব, সেই মেজারমেন্ট করলাম, করে দেন অফিস ওয়ার্ক। ফাইনালি জেনারেলি দ্য অ্যাবভ অ্যাক্টিভিটিস আর গ্রুপড আন্ডার ফিল্ড ওয়ার্ক এন্ড অফিস ওয়ার্ক। অফিস ওয়ার্কে যেটা কি করা হয়, রিপোর্টিং করা হয় অথবা ড্রয়িং যেটা প্রয়োজন সেটা করা হয়। এন্ড ফিল্ড ওয়ার্কে কি করব, ফিল্ড ওয়ার্কে reconnaissance of survey to be area to be surveyed, care handling and adjustment of instrument, performing measurements, setting out in the field. Field setting এর জন্য একটা প্রশ্ন আসে, কিভাবে তুমি ফিল্ড সেটিং করবা। ফিল্ড সেটিং এর জন্য প্রথমে বলেছিলাম দুটো ফিক্সড লোকেশন বা 3টা ফিক্সড বা পার্মানেন্ট অবজেক্টের সাপেক্ষে আমি কি লোকেশনটা সেট আউট করা, সেটাকে বলে ফিল্ড সেটআপ। এন্ড রেকর্ডিং অফ মেজার্ড ডাটাগুলো মেজার করতে হবে। এই হচ্ছে ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্কের ডিটেইলস সম্পর্কে অনেক সময় কোয়েশ্চেন আসে। ফিল্ড নোটবুক, কিভাবে ফিল্ড বুক বা ফিল্ড নোটবুকও বলা হয়, কিভাবে তুমি ফিল্ড নোটবুক বানাবা বা কিভাবে রেকর্ড করবা। দ্য বেস্ট এন্ড মোস্ট অ্যাকুরেট সার্ভে, এগুলো খুবই বেসিক কথাবার্তা বা না বললেও চলে, তারপরও ফিল্ড ওয়ার্ক যখন করবা এই জিনিসগুলো মাথায় রাখবা বা লাগবে, কিন্তু এগুলো পড়ে নিতে হবে। আবার অনেক সময় শর্ট নোট শর্ট কোয়েশ্চেন আকারে আসে, তো ওই জন্যই বলা। এগুলো আসলে পড়ানোরও বিষয় না, তোমরা পড়লে নিজে নিজে সবই বুঝবা। তারপর সিলেবাস যেহেতু ইনক্লুডেড পরীক্ষায় আসে সেজন্য বলছি। The best and most accurate survey is no value unless properly recorded. The recording is performed in the field. Standard field book should be prepared. একটা field book নামের স্ট্যান্ডার্ড field book থাকে, field work করতে গেলে সেটা তুমি ব্যবহার করবে অবশ্যই। To record surveying field work data so that other persons can readily retrieve them. That means তুমি যে ডাটাগুলো লিখছো সেটা অন্য কোনো পার্সন যদি পরের দিন কাজ করে সে যাতে বুঝতে পারে এভাবে করে তোমাকে প্ল্যানিংটা করতে হবে, লিখতে হবে। Each party before the commencement of the field work should prepare these books as field recorded are used for subsequent evaluation and presentation. It is essential that all field note be clear, neat and clear, accurate and complete, include for what purpose, whom the survey is done, and the instrument number. All the entries to be clearly labeled, indicate the weather and any other condition in the field, indicate all the computations so that possible mistake can be detected later.
রেকর্ডিং টিপস, হোয়াট আর দ্য টিপস অফ রেকর্ডিং, এটা একটু দেখে নিবা। আরেকটা বেসিক কোয়েশ্চেন আসানোর সময় মেথডস অফ কিপিং নোট বা মেথডস অফ নোট কিপিং অথবা বুক কিপিং বলা হয়। নোট কিপিং বা বুক কিপিং কিভাবে কোন কোন মেথডে বুক কিপিং করা যায়। রিটেন ডেসক্রিপশন অফ হোয়াট হ্যাজ বিন ডান, সবকিছু লিখে রাখা। একটা জায়গায় গেলাম সব সম্ভব হয় না। ডিফিকাল্ট টু পিক আউট নিউমেরিক্যাল ভ্যালু ফর অফিস কম্পিউটেশন, এটার ডিফিকাল্টি আছে। Next, using sketch, all numerical values are shown on the sketch used for relatively simple survey. It was simple survey জন্য sketch করে নিলাম, dimension গুলো মোটামুটি লিখে নিলাম। And by tabulation of numerical data, tabulate করে numerical data গুলোকে আমি নিলাম। এটাও একটা মেথড হতে পারে। Combination of the above, যে কোনো কম্বিনেশনও করা যেতে পারে প্রয়োজন অনুযায়ী। এটা হচ্ছে 4টা মেথড। Office work involves planning and design of the survey specification coordinate system and data selection of required equipment and procedure. Calculations and adjustment of data. Data adjustment বলতে কি বুঝি, যেটা হচ্ছে কোনো এরর যদি থাকে সেই এররটাকে অ্যাডজাস্ট করে। Preparation of plans, maps, etc. এরপরে হচ্ছে লিনিয়ার মেজারমেন্টের কিছু ম্যাথস আসবে, আমরা পরের ক্লাসগুলোতে দেখবো কিভাবে ভলিউম ক্যালকুলেশন, এরিয়া ক্যালকুলেশন করতে হয়, এই বিষয়গুলো আসবে। সার্ভিং of histiometry and historical survey. Eratosthenes CA 250 BC spherical earth সার্ভে করেছিল। আজকে কি আরো পড়াবেন? আজকে আর 2 মিনিট পড়াবো। হিস্টোরিক্যাল সার্ভে কিছু ইমেজ দেখি, জাস্ট কিছু। হিস্টোরিক্যাল সার্ভে সম্পর্কে এমএস এর বইতে বা পানমিয়া বইতে কিছু আছে। হিস্টরি অফ সার্ভে বা এনসিএম সার্ভে যদি বলা হয়, এখান থেকে কিছু জিনিস লিখতে হবে সংক্ষেপে। What are the science and profession of survey? Surveying versus geodesy. In most languages, there are no distinction between the terms. Okay, surveying and geodesy মধ্যে কোনো লিঙ্ক নাই। The practice of positioning is known as survey, and the theoretical foundation of surveying is known as geodesy. Geodesy is the scientific background of surveying as a profession. That means science means surveying নিয়ে কাজ করে, প্রফেশনটাকে জিওডেসি বলা হয়। একজন সার্ভেয়ার আর একজন জিওডেসার। সার্ভেইং এবং জিওডেসির মধ্যে পার্থক্য এখান থেকে পাবা। A discipline that deals with the measurements and representation of the earth, including its gravity field in a 3-dimensional time and space. 1.5 মিনিট পরে ক্লাসটা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা আরো ডিটেল পড়বো। মোটামুটি এটা বেসিক্স সার্ভের ইন্ট্রোডাকশনটা হলো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আমরা 1 মিনিট পড়তে থাকি, এর মধ্যে ভিডিওটা হয়তো শেষ হয়ে যাবে। আমাদেরকে স্লাইডগুলো দিয়ে দিবেন না? হ্যাঁ, স্লাইডগুলো দিয়ে দিব। 52 জন পার্টিসিপেন্টকে দেখতে পাচ্ছি, এরকম হলে কিন্তু হবে না। আমি বাকি 13 জনকে এখন খুঁজে নিয়ে অ্যাবসেন্ট, কিন্তু দুটো ক্লাসের জন্য কিন্তু তারা অ্যাবসেন্ট হয়ে যাবে। আমি স্ক্রিনশট নিয়ে রাখছি ওদের, স্ক্রিনশটে যারা যারা থাকবে না তারা অ্যাবসেন্ট হয়ে যাবে। আপনি কি আমাদেরকে কোনো বই সাজেস্ট করবেন নাকি আমরা শুধু স্লাইডগুলোই ফলো করব? অবশ্যই বই ছাড়া তো তুমি কোনোভাবেই সার্ভিস করতে পারবে না। বইগুলো ডিটেল আমি লিখে দিব। এমএএজির বইটা অবশ্যই লাগে, সাথে পানমিয়ার দুটো বই লাগে, বিসি পানমিয়ার দুটো বই লাগে সার্ভিং এর, ভলিউম 1 ভলিউম 2। যে বইগুলো লাগে আপনি স্যার গুগল ক্লাসরুমে লিখে দিলে আমরা ওইখান থেকে স্যার কালেক্ট করে নেব। হ্যাঁ, ওখানে লিখে দিব। আর স্লাইড যেগুলো তোমাদেরকে শেয়ার করব সেখানে লিখে দেব। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।